ফিফথ বোলিং অপশন যেটা মানে 4টা বোলার নিয়ে এরকম একটা ম্যাচে নামা, এবং আপনি যেই ফিফথ বোলিং অপশনে যে দুজনকে ব্যবহার করেছেন দুজনই অকেশনাল বোলার, এটা তো একটা অনেক বড় গাটসের ব্যাপার, ডিসিশনের ব্যাপার। সেটা আসলে বাংলাদেশ এখনো নিতে পারে এত বড়, এটা তো অনেক বড় ব্যাপার নিশ্চয়ই। ওভারঅল ম্যাচটাতে আপনি কি পজিটিভ দেখেছেন, কি নেগেটিভ দেখেছেন? বোলিংয়ের সাথে ফিল্ডিংটাও যদি দেখেন, চমৎকার ফিল্ডিং হয়েছে, এবং ওপেনিংয়ে আমরা কিন্তু প্রথম 6 ওভারে উইকেট দিই 60+। হ্যাঁ, সাথে বলবো যে মানে যে ডিসিশনটা নিয়েছে, একটা কম বলার নিয়ে বাংলাদেশ যেভাবে খেলেছে, আসলে নাসুমের, বিশেষ করে বলবো নাসুমের যে প্রথম স্পেলটা, সেখানেই কিন্তু খেলার পরে মোড়টা ঘুরে গেছে। সেই জায়গায় আমরা অ্যাডভান্টেজটা বেশি পেয়ে গেছি। সাথে রিশাদ পরে এসে ভালো বোলিং করেছে। জি। সো আর সাথে ফিল্ডিংটা আমরা চমৎকার ফিল্ডিং করেছি। আফগানিস্তানের সাথে অনেকে বলছিল, আমি এখানে যখন লাস্টে একটা টক শো করেছিলাম, তখন আমি বলছিলাম যে বাংলাদেশ জিতবে আফগানের সাথে, বিকজ লাস্ট আমরা যে সিরিজটি খেলি সিলেটে আফগানের সাথে, আমরা কিন্তু জিতেছিলাম। তো সেই হিসাবে চিন্তা করে আমি বললাম যে বাংলাদেশ যদি চায় পারবে। তামিম যদি 52 করে, কিন্তু আপনি বড় একটা রানের সুযোগ ছিল, সেখানেও সে করতে পারলো না। এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি, আমার মনে হয় যে সামনে আমরা অনেক ভালো বেটার টিম হয়ে দাঁড়াবো। Elko Cable, bringing power to life. ফিফথ বোলিং অপশন যেটা মানে 4টা বোলার নিয়ে এরকম একটা ম্যাচে নামা, এবং আপনি যেই ফিফথ বোলিং অপশনে যে দুজনকে ব্যবহার করেছেন দুজনই অকেশনাল বোলার, এটা তো একটা অনেক বড় গাটসের ব্যাপার, ডিসিশনের ব্যাপার। সেটা আসলে বাংলাদেশ এখনো নিতে পারে এত বড়, এটা তো অনেক বড় ব্যাপার নিশ্চয়ই। শামীম পাটোয়ারির কথা যদি বলেন, 1 ওভার বল করেছেন, 16 রান দিয়েছেন। এছাড়া সাইফ 3 ওভার বল করেছেন, 39 রান দিয়েছেন। মানে ওই 4 ওভারে 55 রান এসেছে। তো স্পেশালিস্ট যে 4 জন বোলার খেলেছেন, তাদের 16 ওভারে আসলে 100 রান ডিফেন্ড করতে হয়েছে। এখন সাইফ, শান্ত ভাই যেটা বলছেন যে নেদারল্যান্ডসের এগেনস্টে ভালো বোলিং করেছিলেন, সে কারণেই তাকে নিয়ে ওই রিস্কটা নেওয়া হয়েছে। নেদারল্যান্ড যখন বাংলাদেশে খেলতে এসছে, তারা যে ধরনের উইকেটে খেলেছে, তারা ফিফথ বোলারকে চার্জ করবে বা ফিফথ বোলারকে টার্গেট করবে, সে ধরনের মাইন্ডসেট আপ নিয়ে কিন্তু খেলেনি। আফগানিস্তান জানে যে সাইফ পার্ট টাইমার, আফগানিস্তান জানে শামীম পাটোয়ারি পার্ট টাইমার। তাদের আস্কিং রান রেটটা যখন 10-এর উপর চলে গেছে, তারা জানে যে এই দুজনকেই তাদের টার্গেট করতে হবে, এবং সেই কাজটাই ওমর আজাইরা করেছেন, এবং সে কারণে কিন্তু ম্যাচটা ক্লোজ হয়েছে। ইট ওয়াজ আ রিস্কি প্লয়। বাকি 4 জনকে ধন্যবাদ দিতে হবে যে তাদের কারণে আসলে বুমেরাং হয়। আফগানিস্তানের ব্যাটাররা নিজেরা তো মানে একটার পর একটা মিস্ট্রি বোলার প্রডিউস করেই চলেছে, তাদের স্পিনারদের দৌড়াতে বাকি পুরো, আমার মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডও অনেক টেনশন করে, নিজেরা লেফটি স্পিনার খেলতে পারে না। মানে এই ব্যাপারটা কি আসলে? সেদিকুল্লাহ তো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিলেন, এছাড়া প্রথম 8 জনের বাকি 7 জনই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো মাসুমের জন্য কাজটা সহজ হয়েছে, নিজের কাজটা তিনি নিজেই সহজ করেছে, প্রথম বলেই অতুলকে ফিরিয়ে দিয়েছেন। নাসুম কিন্তু দলে নিয়মিত না, শেখ মাহিদি নিয়মিত খেলেন। দেখা গেছে যে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপে একমাত্র অতুল ছাড়া বাকিরা সবাই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান দেখেই নাসুমকে ইনক্লুড করা হয়েছে, এবং ম্যাচ সেরা তিনি হয়েছেন। এর আগে শেষ 2টা ম্যাচ যখন তিনি খেলেছেন, ভালো বোলিং করেছেন, কামব্যাক করেছেন, কিন্তু জায়গাটা পাকা করতে পারেন। 6 নম্বর ব্যাটসম্যানের কথা বলেন, সাথে শেখ মাহিদিকে আমরা ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করি দেখেই নাসুমকে আমরা খেলাতে পারি না। এবং আফগানিস্তানের বোলাররা কি আসলে ব্যাটসম্যানরা বেশি মিস্ট্রি স্পিড খেলে ফেলে, বা লেগ স্কোয়াডে থাকলেও একাদশে থাকে না? হ্যাঁ, সেটাই বলছি। আমার মনে হয় ওই জায়গায় ওদের অনেক ভ্যারাইটি স্পিনার আছে, কিন্তু ওরকম কোয়ালিটি লেফট আর্ম স্পিনার তারা কিন্তু খেলে না ওইভাবে। সেই জায়গায় আমার মনে হয় ওদের ডোমেস্টিকেই হয়তো নেই ওভারঅল, মানে ওদের ব্যাটিং থেকে মনে হচ্ছে যে সরফুদ্দিন আশরাফ এই স্কোয়াডে আছেন, হাতে গোনা 2-1 জন আছেন, খুব বেশি নাই। বাট মানে নাসুম কিন্তু আমি বলবো যে কেউ কিন্তু ওরকম আমরা আশা করি নাসুম এত ভালো বোলিং করবে। ওই জায়গাটা মনে হয় উইকেট টু উইকেট বল করেছেন, তো বল স্কিড করিয়েছেন। এটা কি আসলে ব্যাকফুটে খেলার কারণেই তাদের সমস্যাটা হলো? মানে আপনার কি মনে হয় শান্ত? না, উইকেটটা অবশ্যই হেল্প করেছে। সাথে আমি বলবো যে আমাদের ফিল্ডিংটা লাস্ট ম্যাচে মানে অনেক বোলারদের হেল্প করেছে, অনেক রান সেভ হয়েছে, এবং সাথে আপনি যদি সোহানের রান আউটটা যদি দেখেন, চমৎকার। আমরা নাসুমের স্ট্যাটটাও দেখছি, 4 ওভারে 11 রান, 2টো উইকেট, ইকোনমি 2.75, স্প্লেন্ডিড, অসাধারণ। এবং ম্যাচ জেতার জন্য যে মোমেন্টাম দরকার সেটা তিনি দিয়েছেন। নাসুমকে নিয়ে কথা বলেছে, আরেকজনকে নিয়েও কথা বলতে হবে, রিশাদ। আগের 2টো ম্যাচ যে খুব ভালো খেলেছেন তা না, কিন্তু 18 রান দিয়েছিলেন, রাইট, কালকে খুবই ভালো বোলিং করেছেন। এবং নাসুম যেই মোমেন্টামটা দিয়েছেন সেটাকে রিশাদ কন্টিনিউয়াসলি ক্যারি করে গেছে। আমার মনে হয় রিশাদের আমরা কার্ডটাও কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো। নাবিল কাছে রিশাদের বোলিংটা কালকে ইট ওয়াজন্ট ইজি কল, মানে লেফটি একটা স্পিনার এগেনস্ট সো মেনি রাইট হ্যান্ডেড ব্যাটার্স, যে কোনো বলেই তো ছক্কা হজম করতে পারতেন। সবাই আসলে বলা বলি করছিল যে নাসুমকে দলে ইনক্লুড করতে হলে হয়তো রিশাদকে ড্রপ করতে হবে,
কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই পথে হাঁটেনি এবং রিশাদের ওপর যে ভরসাটা টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে সেটা তিনি দারুণভাবে ডেলিভার করেছেন। খুব বেশি গুগলি করেনি, গুগলি তিনি খুব বেশি করতে পারেন তাও না। টিপিক্যাল লেগ স্পিনার, টিপিক্যাল লেগ স্পিনিং ডেলিভারিগুলোই তিনি করেছেন এবং জায়গা মতো বল করেছেন। ব্যাটসম্যানকে খুব বেশি রুম দেননি, উইকেট টু উইকেট বল করছেন। আবার মাঝে মাঝে যখন ব্যাটসম্যানরা চার্জ করেছেন তখন অফ স্ট্যাম্পের বাইরে কিন্তু তিনি লাইন লেংথ মেনটেন করে একটু ঝুলিয়ে বল করেছেন। সেই জায়গায় ব্যাটসম্যানরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন, সেখান থেকে আসলে উইকেটগুলো এসছে। এবং যেহেতু উইকেট টু উইকেট বল করেছেন, ব্যাটসম্যানকে খুব বেশি রুম দেননি, তারা চার্জ করতে পারেনি, নিজেদের উপর প্রেশার তারা নিয়ে ফেলেছিল। আস্কিং রান রেটটা বাড়ছিল, সেটা বাড়ানোর পেছনেও কিন্তু রিশাদের হাত আছে। বাংলাদেশে কিন্তু লেগ স্পিনার কখনোই খেলাতে চান, আপনি যদি লোকাল ক্রিকেটেও দেখেন থাকতে হবে তো খেলানোর জন্য। আছে না, না খেলালে আপনি না খেলালে কীভাবে বুঝবেন যে আছে? আমি তো ধরেন এই লেভেলের কাজ করছি, অনেক লেগ স্পিনার আছে, বাট জিনিসটা হচ্ছে যে তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে। মানে আপনি বলছেন ডোমেস্টিকে আসলে খেলার সুযোগটা কম থাকে লেগিদের। যদি ক্লাব ক্রিকেটের কথা বলি, তারা ক্লাবটা জেতার চিন্তা করে, কিন্তু একটা প্লেয়ার যে লেগ স্পিনার খেলার যে তার বেনিফিটটা আসবে, তার অভিজ্ঞতা, সেই জায়গাটায় আমরা এখনও পিছিয়ে আছি। তো আমার মনে হয় যে লেগ স্পিনার বাংলাদেশে আছে, ভালো ভালো লেগ স্পিনার, তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে প্রচুর। তাহলে একদম রেশাদের মতন, যেটা বাংলাদেশ রেশাদকে কিন্তু খেলাচ্ছে, সেই কনফিডেন্সটা ওর গ্রো আপ করিয়েছে, যার দরুন কিন্তু সে ইদানিং বেটার, যত খেলছে তত বেটার হচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে, আফগানিস্তানে কেন এরকম বলার লেগ স্পিনার, ভালো ভালো বলার পেরেছে স্পিনার, বিকজ তারা সেই সুযোগটা পায়, বাংলাদেশে সেই সুযোগটা কম। তো আমি মনে করি ঘরোয়া ক্রিকেটে যদি আমাদের এই লেগ স্পিনারদের এক্সট্রা সুযোগ করে দেওয়া হয়, অবশ্যই রেশাদের মতন আরও বেটার ভালো লাগবে। নুরুল হাসান সোহানকে নিয়ে আসলে আলাদা করে বলতে হয়, নাবিল কাসের কালকে যে এই রান আউটটা করলেন, ওই ফিল্ডিংটাও তো আসলে ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট, কারণ হঠাৎ করে মোমেন্টামটা ঘুরে চলে গিয়েছিল এবং ওইটা যদি আসলে বাউন্ডারিটা, ওটা বাউন্ডারি হচ্ছিল, ওই বাউন্ডারিটা সেভ করেছেন, রান আউট করেছেন, ওইবারে রান এসেছে মাত্র 4, লাস্ট বলে গিয়ে আবার একটা উইকেট পড়েছে। মানে নুরুল হাসান সোহান কিন্তু একটা বড় প্রশংসা পেতেই পারেন ওখানে। অফকোর্স, কোনো সন্দেহ নয়, ওই বলটা যদি 4 হয়ে যায়, আমার কাছে মনে হয় যে ম্যাচটা বাংলাদেশ হারতো। ইটস বিকজ রাশিদ খান যে ধরনের ব্যাটিং করে থাকেন, তার জন্য কিন্তু উইকেট খুব বেশি ম্যাটার করে না, কে বোলিং করছেন খুব বেশি ম্যাটার করে না। তিনি ওই যে লেগ সাইডে নো লুক শট খেলবেন, সেটার জন্য উইকেট বা বোলার খুব একটা ম্যাটার করে না। তবে রাশিদ খান যখন দেখেছেন অন্য প্রান্তে করিম জান্নাত আউট হয়ে গেছেন, তখন তিনি জানতেন যে তাকে ম্যাচটা জেতাতে হবে। তার সাথে যদি একজন ব্যাটসম্যান থাকেন, তখন তার জন্য কাজটা সহজ। কিন্তু যখন তার উপর পুরো দায়িত্বটা চলে আসে, তখন কিন্তু তার উপর প্রেশারটা, ফ্রি খেলাটা তিনি খেলতে পারবেন না। তো ওই কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচটা ওই জায়গাতে বেরিয়েছে এবং বলটা আসলে বেরিয়ে গিয়েছিল। ফুল লেংথ ডাইভ দিয়েছেন, এফোর্টটা অসাধারণ ছিল। এবং এই ধরনের ক্ষেত্রে আপনি যখন বাউন্ডারিটা সেভ করবেন, উঠে দাঁড়িয়ে একই সাথে দ্রুত লয়ে থ্রো করা এবং থ্রোটা লিটনের একেবারে হাতে গিয়ে পড়াটা কুশল ছিল না। এবং সবচেয়ে বড় কথা, শুধু সেভ না তো, বলটা হাতে জমিয়ে ফেলেছিলেন। সো অ্যাক্রোবেটিক সোহানকে দেখেছি। ইনফ্যাক্ট ওই ওভারে লাস্ট বলেও জাকির আলী অনিকও এরকম একটা বাউন্ডারি সেভ করেছেন। খুব ভালো ফিল্ডিংও করেছে বাংলাদেশ। শান্ত ব্যাটিংটা লাস্টের দিকে একটু খারাপ হয়েছে, ওভারঅল স্টার্টিং খুব ভালো হয়েছে। ইমনকে যে ড্রপ করা হলো, এই সিদ্ধান্তটা কালকের জন্য ঠিক ছিল। ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের প্রসপেক্টে আপনি কিভাবে দেখেন? মানে একটা ওপেনিং পেয়ার সেট হয়ে গেছে, একটা বলার কম নেওয়ার কারণে কিন্তু মনে হয় ইমনকে ড্রপ দিতে হয়েছে। কারণ সাইফের বোলিংটা তারা ওইভাবে চিন্তা করে সাইফকে নামানো হয়েছে। সো কিছু কিছু ক্ষেত্রে এই প্ল্যানগুলি যেমন করাতে কাজ হয়েছে। তো আমার মনে হয় যে প্ল্যানটা যখন করা হয়, প্লেয়াররা যদি সেটা ইউটিলাইজ করতে পারে, তাহলে টিমের রেজাল্ট অবশ্যই আসে। বাট এবং আপনি যদি দেখেন লাস্ট ম্যাচে কিন্তু ইমনকে খেলানো নেই, এই একটাই কারণে আমার কাছে যেটা মনে হয়। ইমনকে ড্রপ করার মতো পারফরমেন্স কি ইমন গেল 3, 4, 5, 6 ম্যাচে করেছেন? তিনি দলে থাকার মতো পারফর্ম করেছেন। আমরা এই এশিয়া কাপে এটা ভেবে যাইনি যে আমাদের ওপেনিং স্লটে কোনো ধরনের পরিবর্তন আনতে হবে। আমরা তানজিদ তামিম এবং পারভেজ ইমনকে ওপেনার হিসেবে ভেবে নিয়ে গেছি। তাওহীদ হৃদয়ের রিপ্লেসমেন্ট হতেন যদি হতেন। রাইট এন্ড লেফট হ্যান্ডের একটা ফ্যাক্টর এখানে ছিল, কারণ ওদের স্পিনাররা জায়গাটা যদি পেয়ে যায় খুব ডেঞ্জার হয়েছে, তখন রাইট হ্যান্ড লেফটির কিন্তু একটা ফ্যাক্টর থাকে। ওই কারণে হতে পারে। বাট আমার মনে হয় যে এক্সট্রা বলার না খেলার কারণে সাইফকে ইমনকে ড্রপ দিতে হচ্ছে।